আসসালামু আলাইকুম, স্বাগত এনএনটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি খাদিজা পপি। শুরুতেই সংবাদ শিরোনাম। নোয়াখালীতে আল আকসা ফাউন্ডেশনের সংগঠনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত। ঢাকায় বাংলাদেশ বেলজিয়াম রাজনৈতিক সংলাপ আজ। সংসদে 150 নারী আসন চায় বাংলাদেশ মহিলা পরিষদ। ফ্যাসিবাদের 16 বছরের শাসনামলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। মীরা ফারহাকে জামাত আমিরের ফোন কল। বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ইমাম ও খতিব ঐক্য পরিষদের আয়োজনে মগবাজার মধুবাগ মাঠে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী সিরাতুন নবী মাহফিল। ফ্যাসিস্ট হাসিনা কাউকে রেহাই দেয়নি, জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন বলেছেন রিজভী। শিকলঘাট ব্রিজ ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করছে গাড়ি, যানজটের কারণে দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। জোড়া উইকেট খুইয়ে দিন শেষ করল বাংলাদেশ। ছক্কা হাঁকিয়ে জয়সওয়ালের সেঞ্চুরি। দেশীয় টি-20 লিগে যাত্রা শুরু। নাটকীয় শেষ 10 মিনিটে 2 গোল শোধ করে বার্সাকে রুখে দিল সেল্তা। বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করল টটেনহ্যাম। এবারে শুনবেন বিস্তারিত। নোয়াখালীর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আল আকসা ফাউন্ডেশনের সংগঠনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 23 নভেম্বর বিকেল 4টায় 2 নং সুন্দরপুর ইউনিয়নের ছবির পাইক এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সদস্য এই সম্মেলনে অংশ নেন। ভোলা প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিক এর ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। নোয়াখালীর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আল আকসা ফাউন্ডেশন সংগঠনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 23 নভেম্বর বিকেল 4টায় 2 নং সুন্দরপুর ইউনিয়নে ছবির পাইক এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে অংশ নেয় এ সময় উপস্থিত ছিলেন আল আকসা ফাউন্ডেশন সংগঠনের সভাপতি নূর হোসেন রকি, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হৃদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচ্ছন্ন নোয়াখালী সিএন সংগঠনের সমন্বয়ক আব্দুল শহীদ সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার মসজিদের খতিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিতীয় রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে। এই সংলাপটি 24 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। বেলজিয়ামের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রদূত জেরোয়ান কুরম্যান, যা ব্রাসেলসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক মহাপরিচালক। এই সংলাপের মাধ্যমে বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে ইইউ বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হবে। বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। এই সংলাপটি 2 দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করতে এবং আন্তর্জাতিক নীতিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ সম্প্রতি জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বাড়িয়ে 150 করার দাবি জানিয়েছে। এই দাবি গত শনিবার 23 নভেম্বর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মত বিনিময়ের সময় তুলে ধরা হয়। মহিলা পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী জানিয়েছেন, সংসদে নারীদের জন্য একটি নির্দিষ্ট সংখ্যক আসন রাখা উচিত এবং প্রতি 2 আসনের জন্য একটি নারী আসন বরাদ্দের দাবি করেছেন। তাদের মতে এসব আসনে সরাসরি নির্বাচন হওয়া উচিত। সাংবাদিক আয়েশা কবির নির্বাচনে নারীদের জন্য প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বলেছেন, নির্বাচনে জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করা প্রয়োজন এবং তারা কোটা ভিত্তিক আসনের পরিবর্তে সত্যিকারের নারী প্রতিনিধিত্ব চান। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডাক্তার বদিউল আলম মজুমদার নারীদের সরাসরি নির্বাচনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও দলীয় কার্যক্রমে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। অন্যদিকে নারীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, জেন্ডার সংবেদনশীলতা, যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন প্রদান এবং নির্বাচনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠে এসেছে। তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অন্তর্ভুক্তির ব্যাপারে জোর দিয়েছেন। এসব দাবির মাধ্যমে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং নারীবান্ধব নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা প্রতিস্থাপন করা হচ্ছে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। দলীয় ক্ষমতার প্রভাবে আওয়ামী দোসররা মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়।
পতনের পরও হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সেঙ্গাচর পৌর বিএনপির কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের প্রশ্নে তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন। চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। ফ্যাসিবাদ আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। দলীয় ক্ষমতার প্রভাবে আওয়ামী লীগের দোসররা মানুষের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়। পতনের পরেও হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেঙ্গারচর পৌর বিএনপির কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। তাই আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, পৌর বিএনপির সহসভাপতি বোরহান ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজ খান, সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ ব্যাপারী, উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ইউপি সদস্য ও বিএনপির নেতা আলামিন, শামসুদ্দিন, সাইদুর রহমান শিবলু সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এর পূর্বে তানভীর হুদা একটি সামাজিক অনুষ্ঠান শেষে দুর্গাপুর ইউনিয়নে ব্রাহ্মণচক বিএনপির কার্যালয়, মিঠুরকান্দি বিএনপির কার্যালয়, আনন্দবাজার বিএনপির কার্যালয় এবং দুর্গাপুর বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মিনা ফারাহের এবং জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের মধ্যে ফোন আলাপের এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার ইস্যুগুলোর প্রতি নতুন আলো ফেলছে। মিনা ফারহা একজন বিশিষ্ট কলামিস্ট ও মানবাধিকার কর্মী হিসেবে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। জামাতের আমির তার প্রতি কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে একটি রাজনৈতিক কারণে তার অবস্থানকে সমর্থন করছেন। ফোন আলাপে মিনা ফারহা তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে তিনি অত্যাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে কথা বলার জন্য কষ্ট ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। তিনি আরও বলেছেন যে তিনি কামরুজ্জামান এবং বাংলাদেশের অন্যান্য নেতাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান এবং এই ক্ষেত্রে তিনি ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারের আশা প্রকাশ করছেন। জামায়াত আমির রক্তক্ষয়ী সময়ে তাদের সমর্থনের জন্য প্রকাশ্য তার প্রতি কৃতজ্ঞতা জানান। এই ধরনের কথোপকথনে মূলত রাজনৈতিক প্রতিক্রিয়া এবং মানবাধিকার লঙ্ঘনের দিকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যা আগামীতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এবং মানবাধিকার পরিস্থিতির ওপরে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়ার সফরের পরিকল্পনা করেছেন, যাতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ অন্তর্ভুক্ত থাকতে পারে। দেশটির সংবাদ মাধ্যমে ডেইলি মিরর উল্লেখ করেছে যে এই সফর ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে এবং এটি বৈশ্বিক মঞ্চে দেশটির কৌশলগত অবস্থানকেও মজবুত করবে। রাজা মাঝে মাঝে ক্যান্সারের চিকিৎসা নিয়ে খবরের শিরোনামেও উঠে আসেন, তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে তার চিকিৎসা ভালোভাবে এগুচ্ছে এবং আগামী বছরের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক বৈঠকের পর রাজপরিবারের সদস্যদের একটি কূটনৈতিক মিশনে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সফরের খসড়া প্রস্তুতির কাজ শুরু করেছে এবং মোদির পক্ষ থেকেও রাজা ও রানীর জন্য সফর আয়োজনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে। রাজা 2019 সালে ভারত সফর করেন, যেখানে জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হয়। এছাড়া সাম্প্রতিক সময় তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নেওয়ার জন্য বেঙ্গালুরুর একটি স্বাস্থ্যকেন্দ্রে যাত্রাবিরতি দেন।
22 ও 23 নভেম্বর রোজ শুক্রবার ও শনিবার মগবাজার নয়াটোলা মাদ্রাসা সংলগ্ন মধুবাগ মাঠে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা জনাব আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন। মাহফিলে বয়ান পেশ করেন মুফতি হাবিবুল্লাহ কাশেমি, মুফতি আরিফ বিন হাবিব, মাওলানা আসআদ বিন হোসাইনি, হাফেজ মাওলানা ফোরকান হাসান, আল্লামা নজরুল ইসলাম কাশেমি, আল্লামা জুনাইদ আল হাবিব, হাফেজা মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুফতি সাইফুল্লাহ। ঢাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। 22 ও 23 নভেম্বর রোজ শুক্রবার ও শনিবার মগবাজার নয়াটোলা মাদ্রাসা সংলগ্ন মধুবাগ মাঠে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা জনাব আল্লামা ডাক্তার আফম খালিদ হোসেন। মাহফিলে বয়ান পেশ করেন মুফতি হাবিবুল্লাহ কাশেমি, মুফতি আরিফ বিন হাবিব, মাওলানা আসাদ বিন হোসাইনি, হাফেজ মাওলানা ফোরকান হাসান, আল্লামা নজরুল ইসলাম কাশেমি, আল্লামা জুনাইদ আল হাবিব, হাফেজ মাওলানা আব্দুল হালিম, মাওলানা মুফতি সাইফুল্লাহ। ধর্ম উপদেষ্টা জনাব ডাক্তার আফম খালিদ হোসেন বলেন, নবী রাসূলরা ইসলাম প্রচার করেছেন, তারা ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে গেছেন। কোনো ধরনের ভয়ভীতি তাদেরকে আটকিয়ে রাখতে পারে না। তাদের মতন করে আমাদেরও ইসলামের জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা তুরস্ক, ইরান বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় প্রথম হচ্ছে। সুতরাং আমাদের অবশ্যই কোরআন ও ইসলাম নিয়ে কাজ করতে হবে। মাদ্রাসাগুলোর উন্নয়নের জন্য আমরা কাজ করব। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারকে সমর্থন জানিয়ে বক্তৃতা দিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার দেশের ভবিষ্যৎ ধ্বংস করেছে। রিজভী অভিযোগ করেন যে এই সরকার জনগণের সঠতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে এবং শিশু কিশোরদের মৃত্যু পর্যন্ত কিছুই তাদেরকে রক্ষা করেনি। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। তিনি উল্লেখ করেন, নাফিজরা অন্যায়ের বিরুদ্ধে সাহসী হয়ে দাঁড়িয়েছে এবং তাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করে যাবে। এছাড়া নাফিজের মায়ের অভিমত ছিল হত্যাকারীদের বিচার দাবি ও নাফিজের স্মরণে একটি চত্বর ঘোষণার। এ সময় বিএনপি নেতাদের উদ্দেশ্য হিসেবে রিজভী বলেন, জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা একত্রিত হবেন এবং দলের প্রধান তারেক রহমান সবসময় তাদের পাশে আছেন। ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় কক্সবাজার রামু মরিচা আরকান সড়কে বাঘখালী নদীর ওপর নবনির্মিত পিসি গার্ডার শিকল গার্ড ব্রিজের কাজ চলছে ধীরগতিতে। ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। সরজমিনে পরিদর্শন করে দেখা যায়, পুরাতন বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক বিভাগ কক্সবাজার নতুন করে ব্রিজ নির্মাণ করার উদ্যোগ নেয় 2023 সালে। কক্সবাজারের প্রতিনিধি আব্দুল মালিক শিকদার রামুয়ের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় কক্সবাজার রামু মরিচা আরকান সড়কে বাঘখালী নদীর উপর নবনির্মিত পিসি গার্ডার শিকলঘাট ব্রিজের কাজ চলছে ধীর গতিতে। ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, পুরাতন বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক বিভাগ কক্সবাজার নতুন করে ব্রিজ নির্মাণ করার উদ্যোগ নেয় 2024 সালে। ব্রিজটি নির্মাণ করার কাজ পায় হাসান টেকনো বিল্ডার্স নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজটির দৈর্ঘ্য 500 মিটার। রামু মরিচা আরকান সড়কের উভয় পাশে রয়েছে সরকারি বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান, রয়েছে স্কুল, মাদ্রাসা। এই পুরাতন বেইলি সেতু দিয়ে চলাচল করে চট্টগ্রাম, রামু ও উখিয়া টেকনাফের 2000-এর অধিক ছোট বড় গাড়ি। সেতুটির উভয় পাশে প্রতিদিন যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ, অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। ব্রিজের জন্য ভূমি অধিগ্রহণের টাকা কক্সবাজার এলও শাখায় জমা হলেও ভূমি অধিগ্রহণের টাকা প্রশাসন ছাড় না দেওয়ায় ব্রিজ নির্মাণে বাধা দিচ্ছে ভূমি মালিকেরা। ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ করে দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শেষ করার দাবি জানান স্থানীয়রা। আমি শিকলঘাট আমার স্থানীয় ঠিকানা। এইখানে এই ব্রিজটা নিয়ে প্রথমে এই বেইলি ব্রিজটা বেহাল অবস্থায় পড়ে আছে। দিনের মধ্যে 24 ঘন্টায় অনেক যানজটের সৃষ্টি হয়। এখানে সেনাবাহিনী ভাইয়েরা, বিজিবি ভাইয়েরা এই রুট নিয়ে
এই বেইলি ব্রিজটা নিয়ে অনেক কষ্টে আছেন। অনেক কষ্টে থাকার পরেও আমরা সাধারণ জনগণ হয়ে আমরা অনেক প্রতিদিন এই যানজটকে অনেক নিরসন করতে থাকি। আর যে নতুন ব্রিজটা হচ্ছে, এই নতুন ব্রিজটা যে কাজ দ্রুত গতিতে যে হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না আমার জানা মতো, আমি যতটুকু জানি এখানে ওদেরকে যেই আমাদের এলাকায় যাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল ঘর বাড়ির, ওরা ক্ষতিপূরণ পায় নাই। ওরা 7 ধারা নোটিশ পেয়েছে আমার জানা মতে, কিন্তু ওরা ক্ষতিপূরণ না পাওয়ার কারণে ওই ব্রিজের প্লেয়ারের জায়গাটুকু ছাড়ছে না। তারপর এখানে আমার জানা মতে রুটস অ্যান্ড হাইওয়ে লুসাকাই টাকা এগুলো জমা করে দিছে, কিন্তু ওই লুসাকাই সরকারে কেন টাকাগুলো অধিগ্রহণ টাকাগুলো সাধারণ জনগণকে দিচ্ছে না। মানে এই ব্রিজ নিয়ে আমরা এলাকাবাসী এখানে অনেক খারাপ অবস্থায় আছি। প্রতিদিন এখানে অনেক ঝগড়াঝাটি জামজাটের মধ্যে সৃষ্টি হয়ে থাকে। আর বাকখালী যেই নতুন ব্রিজ দ্রুতগতিতে সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, এই ব্রিজটা যদি দ্রুতগতিতে সম্পন্ন হয়, আমরা এলাকাবাসী আর আমরা সেনাবাহিনী ভাইয়েরা আর বিজেপি ভাইয়েরা, পুলিশ ও প্রশাসনের গাড়ি পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই বাকখালী এই বেহাল অবস্থায় এই বেইলি ব্রিজটা না হয় সংস্কার করা হোক, না হয় নতুন ব্রিজের কাজ দ্রুত সম্পাদন করা হোক। এই বলে আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। বয়ে যাওয়া এই বাকখালী সেতুটি হচ্ছে এই সুদূর টেকনাফ থেকে শুরু করে এই টেকনাফ, উকিয়া, কুটবাজার, মহিষা থেকে সুদূর ঢাকা, চট্টগ্রাম, এখান থেকে বিভিন্ন গাড়ি যাতায়াত করেন, যার কারণে এই ব্রিজের মধ্যে এসে এখানে অনেক গাড়িকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারপর অনেক অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যাওয়ার সময় এমন সময় জ্যামে আটকে গিয়ে রুগী মৃত্যুবরণ করছে, এমনও এখানে ঘটেছে, এমন ঘটনায় ঘটেছে, যার কারণে এই ব্রিজের কাজটি দ্রুত মানে চালিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের এটা রামু শিকলঘাট ব্রিজ, তাহলে আমরা এই রোড দিয়ে অনেক লোক যাতায়াত করে, অনেক গাড়ি যাতায়াত করে, কিন্তু আমরা ব্রিজটার কারণে আমরা অনেক ভোগান্তি পড়ছি। তাহলে আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমরা এই সড়কটা হয়েছে কক্সবাজারের সংযোগ, এখানে হাসপাতাল যেতে হয়, অনেক কিছু যেতে হয়, অনেক লোক আছে। তাহলে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এবারে খেলা সংবাদ। দ্বিতীয় দিনে খেলা শুরুতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করে হাসান মাহমুদের অনবদ্য বোলিং। ওয়েস্ট ইন্ডিজে 450 রানের বড় সংগ্রহের মুখোমুখি দাঁড়িয়ে টাইগাররা 20 ওভারে 2 উইকেট হারিয়ে 40 রান সংগ্রহ করেছে। বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান ভালো শুরু দিয়েছিলেন, তবে দ্রুততম সময়ে 2 উইকেট হারিয়ে দলের পরিস্থিতি চ্যালেঞ্জিং করে পড়ে। বিস্তারিত জানাচ্ছেন অরুণী আক্তার। জাকির এবং জয় যথাক্রমে 15 এবং 5 রান করে সাজঘরে ফিরে যাওয়ার পর মমিনুল হক এবং শাহাদাত হোসেন দীপু লাঞ্চের পরের দিকে একটি অস্থায়ী জুটি তৈরি করতে সক্ষম হন। মমিনুল 23 বলে 7 রান এবং দীপু 31 বলে 10 রান দিয়ে মাঠ ছাড়তে পারেনি। শেষ পর্যন্ত মমিনুল ও দীপু তাদের উইকেট ধরে রেখে দিনের খেলা শেষ করেন। বাংলাদেশের সামনে 410 রানের বড় লক্ষ্য দাঁড়িয়ে আছে, যা মোটেও সহজ নয়। দলকে এগিয়ে নিয়ে যেতে হলে আগামী দিনে তাদের আরও কিছু ভালো ব্যাটিং করতে হবে। তাদের এখনও 8 উইকেট হাতে রয়েছে এবং আশা করা যায় যে তারা নিজেদের সেরা খেলাটা উপহার দিতে সক্ষম হবে। যশস্বী জয়সওয়ালের অসাধারণ সেঞ্চুরি এবং তার আগে বাবার উপর আস্থা রেখে হয়েছেন ভারতীয় দলের আত্মবিশ্বাসের প্রতীক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথম টেস্টের সেঞ্চুরি করে 3 জন বিশিষ্ট ভারতীয় ওপেনারের পাশাপাশি জয়সওয়াল নিজেদের শুরুতে বেশ গোছানো ব্যাটিং উপহার দিয়েছেন। প্রথম ইনিংসে 0 রানে আউট হওয়ার পর তিনি যেভাবে ফিরে এসে দৃঢ়তার সাথে ব্যাট করেছেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। 205 বলে অসাধারণ একটি ইনিংস খেলে 8টি 4 ও 3টি ছক্কার মিসালে তিনি দলের জন্য একটি বিশাল টার্গেট গড়ার সাহায্য করেছেন।
লোকেশ রাহুলের সাথে তার মিলে গড়া 201 রানের জুটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। যদিও রাহুল আউট হয়ে যান, তবুও দারুণ একটি পার্টনারশিপের পর দেবদূত পাড্ডিকালের সাথে তাদের 50 রান স্পর্শকারী সংযোগটি দলের জয়ের জন্য আশান্বিত করেছে। ভারতের প্রথম ইনিংসে 150 রানের বিপরীতে অস্ট্রেলিয়া 104 রানে গুটিয়ে যাওয়া বিষয়টিও একটি বড় সুবিধা এনে দিয়েছে। বর্তমানে ভারতের স্কোর 1 উইকেটে 247 রান, যেটি 293 রানের লিডে তাদের অবস্থানকে শক্তিশালী করছে। ম্যাচের বাকি সময়টাও এখনও তাদের হাতের মুঠোয় রয়েছে। জয়সওয়াল এবং পাড্ডিকাল যদি এমনভাবে অব্যাহত রাখতে পারেন, তবে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে একটি বড় লক্ষ্য দিতে সক্ষম হবে এবং তাদের দ্বিতীয় ইনিংসটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন একটি টি-20 টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে ক্রিকেটের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এই টুর্নামেন্টের নাম আল আরাফা ইসলামী ব্যাংক NCL T20 পাওয়ার্ড বাই ওয়ালটন। এটি আগামী 11 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে 7টি বিভাগীয় দল এবং ঢাকা মেট্রো দল অংশ নেবে। এই আয়োজনে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বিকশিত হবে, যা দেশের ক্রিকেটে একটি নতুন যৌবন নিয়ে আসবে। টুর্নামেন্টের ম্যাচগুলো সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এবং ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। প্রতিযোগিতার 18টি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে টি স্পোর্টসে, যা দেশের ক্রিকেটকে আরও বিস্তৃত এবং জনপ্রিয় করবে। প্লাটিনাম স্পন্সর হিসেবে আল আরাফা ইসলামী ব্যাংক, পাওয়ার স্পন্সর হিসেবে ওয়ালটন এবং সিলভার পার্টনার হিসেবে রিমা হারলেন এই টুর্নামেন্টের সাথে যুক্ত হয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে বিসিবি দেশের ক্রিকেটের উন্নয়ন এবং ভক্তদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির আশা করছে। এটি বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে আরও সংযুক্ত করবে এবং ক্রিকেট খেলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি করবে। বার্সেলোনা শনিবার রাতে সেল্তা ভিগোর বিরুদ্ধে লা লিগার একটি নাটকীয় ম্যাচে 2-2 গোলে ড্র করেছে। প্রথমার্ধে রাফিনিয়া এবং রবের্তো লেভানডোফস্কির জোড়া গোলে বার্সা 2-0 গোলে এগিয়েছিল। তবে 82তম মিনিটে মার্ক কাসাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর সবকিছু সামান্য বিপর্যস্ত হয়ে পড়ে। শেষ 10 মিনিটের মধ্যে সেল্তা ভিগো 2 গোল শোধ করতে সক্ষম হয়, যার ফলে বার্সেলোনা জয়ী হতে পারেনি। বিস্তারিত জানছেন সিথি জান্নাত। সেল্তার গোলস গনসালেস ও আলভারেসের গোলে উল্টে যায় ম্যাচের চিত্র। এটি 2021 সালের নভেম্বর সেল্তার বিরুদ্ধে ঘটে যাওয়া একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি, যেখানে বার্সা 3-0 থেকে 3-3 ড্র হয়েছিল। বর্তমানে বার্সেলোনা 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন এবং সেল্তা এই অবস্থানে 18 পয়েন্ট নিয়ে 11 নম্বরে অবস্থান করছে। প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে 4-0 গোলে পরাজিত হওয়ার পর ম্যানচেস্টার সিটির পরিস্থিতি সত্যি উদ্বেগজনক। পেপ গার্দিওলার অধীনে সিটির ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই পরাজয় তাদের জন্য একটি বড় ধাক্কা। সিটির এই হার মূলত জেমস ম্যাডিসনের অসাধারণ পারফরম্যান্সের কারণে হয়েছে, যিনি 2 গোল করেছেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গার্দিওলাকে অব্যাহত চাপের মুখোমুখি হতে হচ্ছে, বিশেষ করে যখন স্কয়ার তির্যক শটে গোল করার সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি। বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। সিটির এই খারাপ কৌশল এবং শারীরিক দুর্বলতা প্রিমিয়াম লিগে তাদের অবস্থানকে সংকটের মধ্যে ফেলেছে। সিটির পরপর 5 ম্যাচ হার, যা 2006 সালের পর ঘটেনি, তাদের জন্য একটি মাইলফলক। ইতিহাসে এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়। এমন পরিস্থিতিতে গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমর্থকরা স্পষ্টভাবে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। এই অবস্থায় জবাব দেওয়ার জন্য সিটিকে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে, না হলে তাদের পিচির মধ্যে আরও বড় সমস্যা তৈরি হতে পারে। এই ছিল রাতের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।